বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ যাত্রী সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৬৭,১৬১ জনে। সুস্থ হয়ে ঘরে ফিরলেন ২০,৯৬৯ জন। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ২,২১২ জনের। এবং এক নজরে থাকবে গত ২৪ ঘন্টায় ভারতে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান। অপরদিকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৪১,৮০,৯২২ জনে এবং ইতিমধ্যে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ২,৮৩,৮৬৮ জনের। অন্যদিকে ভারতে গত ২৪ ঘন্টায় রেকর্ড সৃষ্টি করে আক্রান্ত হয়েছেন ৪,২৯৬ জন। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর নিরিখে সর্বাগ্রে মহারাষ্ট্র। অপরদিকে শুরু হচ্ছে যাত্রীবাহী ট্রেন পরিষেবা, বড় ঘোষণা রেলের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অন্যদিকে একদিনে পেরোল ১৫০ গণ্ডি। পশ্চিমবঙ্গে মোট আক্রান্ত ১,৯৩৯ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৫ জনে। এদিকে হঠাৎ বুকে ব্যথা, এইমসে ভর্তি হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। অপরদিকে লকডাউন ভেঙে মুম্বাইয়ে গ্রেপ্তার অভিনেত্রী পুনম পান্ডে। অন্যদিকে কেন্দ্রের ছাড়পত্র, লকডাউনের মধ্যে খুলছে সিবিএসইর ৩,০০০ স্কুল। অপরদিকে আলিগড়ে করোনা আক্রান্ত সন্দেহে সংখ্যালঘু যুবককে মার দুষ্কৃতীদের। অন্যদিকে ২৪ ঘন্টায় আক্রান্ত প্রায় ২,০০০। পাকিস্তানে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এবং সর্বশেষ জানিয়ে দেব করোনা ভাইরাসে দক্ষিণ এশিয়ায় সেরা ফল শ্রীলঙ্কার, শোচনীয় ফল ভারতের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। তাহলে বন্ধুরা, বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট। ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে এক্ষুনি করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বাজিয়ে দিন পাশের বেল আইকন। তাহলে প্রতিটি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। ভারতে গত ২৪ ঘন্টায় রেকর্ড সৃষ্টি করে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪,২৯৬ জন। সুস্থ হয়েছেন ১,৬৬৮ জন। মৃত্যু হয়েছে ১১১ জনের। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৬৭,১৬১ জনে। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২০,৯৬৯ জন এবং ইতিমধ্যে মৃত্যু হয়েছে ২,২১২ জনের। সুতরাং এখনও ৪৩,৯৭৬ জনের শরীরে এই মারণ ভাইরাস সক্রিয় রয়েছে। ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর নিরিখে অনেক শীর্ষে মহারাষ্ট্র। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৯৪৩ জন। গুজরাটে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯৮ জন। তামিলনাড়ুতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৬৯ জন। দিল্লিতে আক্রান্ত হয়েছেন ৩৮১ জন। রাজস্থানে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৬ জন। মধ্যপ্রদেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৭ জন। উত্তরপ্রদেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। অন্ধ্রপ্রদেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০ জন। গত ২৪ ঘন্টায় ওয়েস্ট বেঙ্গলে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৩ জন। পাঞ্জাবে আক্রান্ত হয়েছেন ৬১ জন। তেলেঙ্গানাতে আক্রান্ত হয়েছেন ৩৩ জন। জম্মু অ্যান্ড কাশ্মীরে আক্রান্ত হয়েছেন ২৫ জন। কর্ণাটকে আক্রান্ত হয়েছেন ৫৪ জন। হরিয়ানাতে আক্রান্ত হয়েছেন ২৮ জন। বিহারে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৫ জন। কেরলে আক্রান্ত হয়েছেন ৭ জন। ওড়িশাতে আক্রান্ত হয়েছেন ২৫ জন। চণ্ডীগড়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ জন। ঝাড়খণ্ডে আক্রান্ত হয়েছেন ১ জন। ত্রিপুরাতে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ জন। উত্তরাখণ্ডে আক্রান্ত হয়েছেন ১ জন। হিমাচল প্রদেশে আক্রান্ত হয়েছেন ৩ জন এবং পুডুচেরিতে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫৩ জনের। গুজরাটের মৃত্যু হয়েছে ২১ জনের। তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে ৩ জনের। দিল্লিতে মৃত্যু হয়েছে ৫ জনের। রাজস্থানে মৃত্যু হয়েছে 2 জনের। মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে ৪ জনের। উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ৫ জনের। অন্ধ্রপ্রদেশে মৃত্যু হয়েছে ১ জনের। গত ২৪ ঘন্টায় ওয়েস্ট বেঙ্গলে নতুন করে মৃত্যু হয়েছে ১৪ জনের। কর্ণাটকে মৃত্যু হয়েছে ১ জনের। বিহারে মৃত্যু হয়েছে ১ জনের এবং চণ্ডীগড়েও গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১ জনের। অপরদিকে পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে ২,০০০-এর দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। রবিবার রাজ্যে আক্রান্ত হয়েছেন আরও ১৫৩ জন, যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,৯৩৯ জন। এর মধ্যে এই মুহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,৩৩৭ জন। এদিকে পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। ফলে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৫ জনে। আক্রান্তের সংখ্যার নিরিখে জেলাগুলির মধ্যে এখনও শীর্ষে কলকাতা। এই শহরে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৪৮ জন। আক্রান্তের নিরিখে কলকাতার পরের স্থান হাওড়ার। এই জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪১৭। উত্তর ২৪ পরগনা আছে তৃতীয় স্থানে, সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৫১।
প্রশাসনকে স্বস্তি দিয়ে পশ্চিমবঙ্গে করোনা মুক্তির ঘটনা অব্যাহত। করোনাকে জয় করে এখনও পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন 417 জন। ফলে করোনা মুক্তির হার 21.51%। অন্যদিকে শুরু হচ্ছে যাত্রীবাহী ট্রেন পরিষেবা। বড় ঘোষণা রেলের, দীর্ঘ অপেক্ষার অবসান। লকডাউনের মধ্যেই ট্রেন চালুর সিদ্ধান্ত রেলের। আগামী মঙ্গলবার 12 মে থেকে শুরু হতে চলেছে যাত্রীবাহী ট্রেন পরিষেবা। প্রাথমিকভাবে 15 জোড়া ট্রেন চালানো হবে। রবিবার সন্ধ্যায় ভারতীয় রেলের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। প্রথম দিন নিউ দিল্লি স্টেশন থেকে দেশের 15টি গুরুত্বপূর্ণ শহরের সংযোগকারী স্টেশনের উদ্দেশ্যে বিশেষ ট্রেনগুলি ছেড়ে যাবে। এর মধ্যে আছে হাওড়া। বাকি স্টেশনগুলি হলো ডিব্রুগড়, আগরতলা, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মাডগাঁও, মুম্বাই সেন্ট্রাল, আহমেদাবাদ ও জম্মু তাওয়াই। সোমবার বিকেল 4টা থেকে এই বিশেষ ট্রেনের টিকিট বুকিং শুরু হতে চলেছে। এক্ষেত্রে শুধুমাত্র আইআরসিটিসির ওয়েবসাইট www.irctc.co.in থেকে টিকিট কাটা যাবে। লকডাউনের মধ্যে সমস্ত যাত্রীবাহী ট্রেন পরিষেবা বাতিল করে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র পণ্যবাহী ট্রেন চলছে। তবে বিভিন্ন রাজ্যে আটকে পড়ে ভিন রাজ্যের বাসিন্দাদের ফিরিয়ে আনতে গত 1 মে শ্রমিক স্পেশাল নামে বিশেষ ট্রেন চালানোর অনুমতি দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আর এবার আগামী মঙ্গলবার থেকে ধীরে ধীরে যাত্রী পরিষেবা চালু হতে চলেছে। এখন কাউন্টার থেকে কোনো টিকিট বিক্রি করা হবে না, একমাত্র অনলাইনে টিকিট মিলবে। এমনকি এখন পাওয়া যাবে না প্ল্যাটফর্ম টিকিট। একমাত্র যার কাছে কনফার্ম টিকিট থাকবে, বৈধ পরিচয়পত্রের সঙ্গে নাম মিলিয়ে শুধুমাত্র তাকেই স্টেশনে ঢুকতে দেওয়া হবে। তার সঙ্গে অন্য কোনো ব্যক্তিকে স্টেশনে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে। এছাড়া ট্রেনে ওঠার আগে স্টেশনের বাইরে প্রত্যেক যাত্রীর বাধ্যতামূলকভাবে স্ক্রিনিং হবে। কোনো যাত্রীর করোনা উপসর্গ থাকলে তাকে স্টেশনে প্রবেশ ও ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হবে না বলেও স্পষ্ট করে দেওয়া হয়েছে। অন্যদিকে হঠাৎ বুকে ব্যথা, এইমসে ভর্তি হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং অসুস্থ। বুকে ব্যথা অনুভব করায় রবিবার সন্ধ্যায় তিনি দিল্লির এইমসে ভর্তি হয়েছেন। সংবাদ সংস্থা ANI এই খবর জানিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এদিন রাত 8:45 নাগাদ বর্ষিয়ান এই কংগ্রেস নেতাকে দিল্লি এইমস এর কার্ডিও তোরাসিক বিভাগে আনা হয়। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি নিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। ICU নয়, প্রাক্তন প্রধানমন্ত্রীকে আপাতত হাসপাতালের একটি ঘরে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার উপরে সর্বক্ষণ নজর রাখছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্ষিয়ান নেতা মনমোহন সিংয়ের অসুস্থতার খবরে কংগ্রেস কর্মী সমর্থক সহ বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। অপরদিকে উত্তরপ্রদেশের আলিগড়ে এক সংখ্যালঘু যুবককে বেধড়ক মারধর করল দুষ্কৃতীরা। করোনা আক্রান্ত সন্দেহে তার উপর হামলা করা হয় বলে অভিযোগ। আক্রান্ত বছর 25-এর আব্দুল সামাদ। শুক্রবার সন্ধ্যায় আলিগড়ের শিবপুরি এলাকায় এই ঘটনাটি ঘটে। আক্রান্তের পরিবারের অভিযোগ, বিনা প্ররোচনায় সামাদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। মারধরের জেরে সামাদ অচৈতন্য হয়ে পড়লে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতী দলটি। তড়িগড়ি সামাদকে মলখন সিং জেলা হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখান থেকে তাকে জওহরলাল নেহেরু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আপাতত তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। সামাদের পরিবারের অভিযোগের ভিত্তিতে 6 দুষ্কৃতীর বিরুদ্ধে FIR দায়ের করেছে পুলিশ। আলিগড়ের শিবপুরীর কাছাকাছি এলাকা থেকে গত সপ্তাহেই 3 করোনা আক্রান্তের হদিশ মেরে এর জেরে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। সেই আতঙ্কের আবহেই সামাদের উপর হামলা কিনা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে দেশজুড়ে লকডাউনের মধ্যেই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের CBSEর অন্তর্গত 3000 স্কুল খোলার অনুমতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষার খাতা দেখার কাজ শুরু করার জন্যই এই অনুমতি দেওয়া হয়েছে। করোনা আবহে মাঝপথে স্থগিত হয়ে গিয়েছিল CBSE পরীক্ষা। গত 19 থেকে 31 মার্চের মধ্যে দশম ও দ্বাদশ শ্রেণীর যে সমস্ত পরীক্ষা হওয়ার কথা ছিল সব পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়। আগামী 1 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যে পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে। যে সমস্ত পরীক্ষা হয়ে গিয়েছে তার খাতা দেখার কাজ দ্রুত শুরু করে দিতে চায় বোর্ড। পরীক্ষার খাতা দেখার কেন্দ্র হিসেবে দেশজুড়ে 3000 স্কুলকে চিহ্নিত করা হয়। এই সমস্ত CBSEর অনুমোদিত স্কুল খোলার অনুমতি চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন করেছিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। শনিবার আনুষ্ঠানিকভাবে সেই অনুমতি মিলেছে। 3000 স্কুলের পাশাপাশি CBSE এর 16টি আঞ্চলিক দপ্তর খোলারও অনুমতি মিলেছে। কোভিড-19 গাইডলাইন মেনে এই সমস্ত দপ্তরে কাজকর্ম শুরু করা যাবে বলে জানিয়েছে অমিত শাহের মন্ত্রক।
তবে আপাতত স্কুলের ক্লাসরুমে শিক্ষাসহ সমস্ত সাধারণ শিক্ষামূলক কাজকর্ম কঠোরভাবে বন্ধ থাকবে বলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এদিকে করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে। গৃহবন্দী সাধারণ মানুষ আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গাড়ি নিয়ে রাস্তায় হাওয়া খেতে বেরিয়ে পড়লেন পুনম পাণ্ডে। লকডাউন ভঙ্গের অভিযোগে অভিনেত্রী মডেলকে গ্রেপ্তার করল মুম্বাই পুলিশ। রবিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুসারে লকডাউন ভেঙে এদিন নিজের লাক্সারি গাড়ি নিয়ে মেরিন ড্রাইভে যান অভিনেত্রী। স্বভাবতই তার গাড়ির গতিরোধ করে পুলিশ। লকডাউন ভঙ্গের অভিযোগে প্রথমে পুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়, পরে পুনম পাণ্ডেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয়েছে গাড়িটিও। গত ফেব্রুয়ারিতে রাজ কুন্দ্রা ও তার সহযোগীদের সঙ্গে পুনম পাণ্ডের আইনি লড়াইয়ের খবর সংবাদ শিরোনামে এসেছিল। রাজ কুন্দ্রার বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে মামলা দায়ের করেন অভিনেত্রী। অন্যদিকে করোনার তাবা ক্রমশ চওড়া হচ্ছে পাকিস্তানে। ইতিমধ্যে পাকিস্তানে নতুন করে 1991 জন আক্রান্ত হওয়ার কারণে দেশ জুড়ে সংক্রমণের হার 29,000 পেরিয়ে গিয়েছে। এর আগেই প্রধানমন্ত্রীর তরফে ঘোষণা করা হয়েছিল ধীরে ধীরে তুলে নেওয়া হবে লকডাউন, কিন্তু তার ঘোষণার পর থেকেই এই পরিস্থিতি হওয়াতে স্বাভাবিকভাবে আতঙ্কিত সে দেশের মানুষজন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রথম দফায় লকডাউন তোলার প্রক্রিয়া শনিবার থেকে শুরু হয়েছে, মূলত যাতে আবার স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য শুরু হতে পারে। সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। যদিও চিকিৎসকদের তরফে অনুরোধ করা হয়েছে যাতে তাড়াতাড়ি এই লকডাউন তুলে না নেওয়া হয়। এছাড়াও পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে পাক প্রশাসন এই লকডাউন প্রক্রিয়া জারি রাখেন। স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত 24 ঘন্টার মধ্যে 21 জন মারা গিয়েছেন, যার জেরে মৃতের সংখ্যা 600 গণ্ডি ছড়িয়েছে। পাশাপাশি তা হাজারের কাছাকাছি মানুষজন সুস্থ হয়ে উঠেছেন। ইতিমধ্যে পাকিস্তানে 11,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। এছাড়াও সিন্ধু প্রদেশে আক্রান্তের সংখ্যা 10,000-এর বেশি। এছাড়াও ইসলামাবাদ সহ পাক অধিকৃত কাশ্মীরেও আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে, যার জেরে দেশ জুড়ে আক্রান্তের সংখ্যা 29,465। তবে প্রশাসনের তরফে টেস্টিং প্রক্রিয়া জারি রাখা হয়েছে। ব্যবসা প্রক্রিয়া স্বাভাবিক করার জন্য পাক সরকারের তরফে সকলকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন সামাজিক দূরত্ব বজায় রেখে চলেন। এর আগেও রমজান উপলক্ষে ছাড় দেওয়া হয়েছিল নিয়মবিধিতে। অপরদিকে দক্ষিণ এশিয়ার 4টি বড় দেশ কতটা সফলভাবে কোভিড-19-এর মোকাবিলা করছে তার এক তুলনামূলক গবেষণায় দেখা যাচ্ছে, এক ক্ষেত্রে শ্রীলঙ্কার পারফরমেন্স সবচেয়ে ভালো আর ভারতের পারফরমেন্স সবচেয়ে খারাপ। প্রায় ভারতের মতোই শোচনীয় অবস্থা পাকিস্তানেরও, আর বাংলাদেশের অবস্থা ভারত পাকিস্তানের তুলনায় একটু ভালো। এই গবেষণাটি করেছেন ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস আমহার্স্টের দুজন ভারতীয় অধ্যাপক দীপঙ্কর বসু ও প্রিয়াঙ্কা শ্রীবাস্তব। তারা জানাচ্ছেন, দৈনিক রোগীর সংখ্যা বৃদ্ধি কিংবা মৃত্যুর হার সব দিক থেকেই ভারতের অবস্থা দক্ষিণ এশিয়ার এই দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ। করোনা ভাইরাস মোকাবিলায় ভারতের সাফল্যের ছবিটা তুলে ধরতে দেশের সরকার প্রতিনিয়ত তুলনা টানছেন আমেরিকা বা ইউরোপের দেশগুলোর সঙ্গে। যদিও গবেষক প্রিয়াঙ্কা শ্রীবাস্তব ও দীপঙ্কর বসুর মতে নানা কারণে সেই তুলনাটা সঙ্গত নয়, বরং ভারতের সঠিক তুলনা হতে পারে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর পরিস্থিতির সঙ্গে। আর সেখানে দেখা যাচ্ছে মোটামুটি সব সূচকেই শুধু ভারত নয়, অন্য সব দেশের চেয়ে অনেকটা এগিয়ে আছে শ্রীলঙ্কা। কীভাবে সাফল্য এলো শ্রীলঙ্কাতে? শ্রীলঙ্কাতে কোভিড-19 মোকাবিলায় গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন সেনা কমান্ডার জেনারেল শোভেন্দ্র সিলভা। তিনি জানাচ্ছেন, যদিও আমাদের প্রথম রোগী শনাক্ত হয় মার্চের 11 তারিখে, আমরা কিন্তু কোভিড টাস্ক ফোর্স গড়ে তুলেছিলাম জানুয়ারির 26 তারিখেই। উহান থেকে তখনই আমরা 34 জন ছাত্রকে বিশেষ বিমানে ফিরিয়ে আনি, তাদের জন্য বিশেষ কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করে আর্মি। এখন আমাদের দেশের 3/4 এলাকা লকডাউনের বাইরে, সেখানে সব কিছুই স্বাভাবিকভাবে চলছে। আমরা দেশবাসীকে সামাজিক দূরত্ব বজায় রাখার গুরুত্ব বোঝাতে পেরেছি, বেস্ট প্র্যাকটিস অফ মেডিসিন বোঝাতে পেরেছি। শ্রীলঙ্কায় শিক্ষার হার খুব বেশি, সেটা যদি মানুষকে বোঝানোর ক্ষেত্রে দারুণ কাজে এসে থাকে, তাহলে আবার সেই একই কারণে ভুগতে হয়েছে পাকিস্তানকে। ইসলামাবাদে পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ডক্টর নাসিমা আক্তার বলেছেন, গ্রামীণ এলাকায় কিংবা শহরেরও ঘিঞ্জি এলাকায় যেখানে সাক্ষরতার হার কম, সেখানে মানুষকে বোঝাতে আমাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। অনেক জায়গায় আমরা যে ব্যর্থ হয়েছি তাতে সন্দেহ নেই। এই যেমন রোজার পবিত্র মাসেও সবাই মসজিদে নামাজ পড়তে যেতে চাইছেন, আমরা আটকাতে পারছি না অনেক ক্ষেত্রেই। মার্কিন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখছেন, দক্ষিণ এশিয়ার 4টি দেশ তাদের 50তম রোগী রিপোর্ট করার পর পরবর্তী 40 দিনে কীভাবে সেই দেশগুলোতে সংক্রমণ ছড়িয়েছে।
এখানেও সেরা পারফর্মার শ্রীলঙ্কা। তাদের মোট রোগী শুধু ভারত পাকিস্তানের চেয়ে অনেক গুণ কম নয়, দৈনিক বৃদ্ধির হারও গত বেশ কিছুদিন ধরে কমছে। ভারত পাকিস্তান এখানে চলেছে প্রায় পরস্পরের সঙ্গে পাল্লা দিয়ে। তুলনায় সামান্য ভালো অবস্থানে বাংলাদেশ, যদিও সেখানে মহামারীর প্রাদুর্ভাব শুরু হয়েছে একটু দেরিতে। ব্রাউন ইউনিভার্সিটির ফিল্ড গবেষক অনিন্দিতা আধিকারী বিবিসি বাংলাকে বলেছিলেন, ভারতে রাতারাতি লকডাউন জারি করা হয়েছিল রাজ্যগুলোর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই। বহু রাজ্যের আমলারা আমাকে বলেছেন তাদের মুখ্য সচিবরাও এই লকডাউনের ব্যাপারে গুণাক্ষরে কিছু জানতেন না। স্বাস্থ্যগত দিক থেকে লকডাউন হয়তো জরুরি ছিল, ছোট্ট একটা দেশে সেই ফর্মুলা হয়তো খেটেছে, কিন্তু যেভাবে কোনো সমন্বয় ছাড়া ভারতে কেন্দ্রীয়ভাবে এটা চাপিয়ে দেওয়া হয়েছিল, সেটা ছিল নিশ্চিতভাবেই একটা বিপর্যয়ের রেসিপি। দক্ষিণ এশিয়ার কোন দেশে কোভিড কতটা প্রাণঘাতী চেহারা নিয়েছে, দীপঙ্কর বসু ও প্রিয়াঙ্কা শ্রীবাস্তব তাদের গবেষণাও সেটাও দেখিয়েছেন। বাংলাদেশে মৃত্যুর হার শুরুতে সাংঘাতিক বেশি হলেও মাসখানেকের মধ্যে তারা সেটা 2% নিচে নামিয়ে আনে। ভারত ও পাকিস্তানে কিন্তু মৃত্যুর হার এখনও বেড়েই চলেছে। এই 4টি দেশের মধ্যে ভারতের এই মুহূর্তে সেই হার সর্বোচ্চ 3.5%-এরও বেশি।